সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ভূত এফএম লাইটের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে। আমি সজীব আছি আপনাদের সঙ্গে এবং আপনারা শুনছেন ভূত এফএম লাইট উইথ সজীব। ও আবার এসেছে। কে ওখানে? কে তুমি? কে তুমি? ভূত এফএম গত এপিসোড পর আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমাদের নিয়মিত শ্রোতা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যান। এবং আপনি যদি আমাকে মেল করতে চান অবশ্যই ঘটনা পাঠাবেন bhutfmlight@gmail.com এই অ্যাড্রেসটিতে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে চলে যাবো আজকের এপিসোডের প্রথম ঘটনায়। আমার নাম ইমরান এবং আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন সময়টা বর্ষাকাল। আমি আমার নানু বাড়িতে বেড়াতে যাই। আগেই বর্ণনা দিয়ে রাখি, আমাদের নানু বাড়ির ভিতরে ঢুকতে পথের বাঁ পাশে একটি কবরস্থান পড়ে এবং তার থেকে কিছুটা সামনে আমাদের নানুদের বাড়ি। বলে রাখা ভালো, বর্ষাকালে সেই কবরস্থানের রাস্তা সম্পূর্ণ পানিতে ডুবে যায়। এর ফলে হয় কি, যখন আমরা চলাচল করি তখন আমাদের অনেকটা বেঘাত ঘটে। তো আমি আমার গল্পে ফিরি। তো আমি যেদিন প্রথম বর্ষায় নানু বাড়ি যাই, সব কিছু ভালো ছিল। আমি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সেই পথ দিয়ে যাচ্ছিলাম এবং যেতে যেতে একটা সময় পর আমার পা একটা গর্তের ভেতর ঢুকে পড়ে এবং আমি অনেকটা ভয় পেয়ে যাই, কারণ তার পাশে কবরস্থান ছিল আর রাতে অন্ধকারে লাইটের আলোটা অতটা ভালো দেখাচ্ছিল না। প্রথম আমাকে একটু ওয়ার্ড লাগলো বিষয়টা, একটু ভয় ভয় নিয়ে ভাবলাম কি নাকি গর্তে পা পড়ে গেছে। এরপর পাটা তুলে চলে গেলাম এবং নানু বাড়ির সামনে গিয়ে নানুকে ডাক দিই। নানু যখন বের হয় তখন আমি দেখলাম আমার পা থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে। আমি ভাবলাম হয়তো বা গর্তে এমন কিছু ছিল যাতে আমার পা কেটে গেছে এবং আমি যথারীতি সেই কাটা স্থানে মলম লাগাই এবং সেটা ব্যান্ডেজ করি। প্রচণ্ড রকমের যন্ত্রণা হতে লাগলো। মনে হলো এমন কিছু যে বিষাক্ত হতে পারে, সেটা বাঁশ কিংবা বাঁশের কুঞ্চইয়ের মতো, আমাদের গ্রাম্য ভাষায় কুঞ্চই বলা হয় বাঁশের কাটা পাতলা একটা অপরূপকে। যাই হোক, সেই তেমন কিছু। পরের দিন বেশি চমকায় এটা দেখে যে আমি যখন দেখতে পাই আমি যে রাতে গর্ত ভেবে যেটার ভেতরে ডুবে গিয়েছিলাম বা ঢুকে গিয়েছিল আমার পা, সেটা আসলে গর্ত ছিল না, সেটা ছিল একটা গোরস্থানের কবর। তবে সজীব ভাই, এটা যেটা অবাক হবেন যে সেই কবরটা যে কেউর কবর ছিল না। এবার ফেলছি আমি মেন ঘটনায়। আমি যখন এই কবরে পা দিয়ে উপরে উঠে বাড়ি চলে যাই তখন আমার কাছে মনে হতে লাগলো যে আমার পিছু পিছু কিছু তো একটা আছে, যে সেটা আমার পিছু পিছু আমার সঙ্গে এসেছে। তবে সজীব ভাই, আমি সেই জিনিসটাকে সম্পূর্ণটা অবহেলা করেই কাটিয়ে দেই। তার দুদিন পর একটা ঘটনার আবৃত্তি ঘটে, যে ঘটনাটা এর থেকে আরও 5-7 বছর আগে হয়েছিল। আমি ঘটনাটা বিস্তারিত বলছি। আমি যখন আমার নানু বাড়িতে আসি তখন আমি অনেকটা ছোট ছিলাম। তখন অমাবস্যার রাতে এখানে ছোট্ট একটি মেয়ে জন্মগ্রহণ করে। তবে সজীব ভাই, জানি না কোন কারণে সেই মেয়ের ঠোঁট সম্পূর্ণটা কাটা ছিল। কি বিভৎস সে দৃশ্য! তখন আমি অতটা বড় নই, তখন আমি দেখতে পাই সেই মেয়ের সেই অবস্থা। দূর দূরান্ত থেকে সবাই সেই মেয়েকে দেখতে আসে। সেই নবজাতক হয়তোবা বেশি দিন বাঁচবে না,
তবে এমন অদ্ভুত মেয়ে এই গ্রামবাসী এর আগে কখনো দেখেনি। ভাবতেই শরীর কেমন যেন কাটা দিয়ে ওঠে এখনো। সবাই বলতেছিল যে এই মেয়ে হয়তো বা বাঁচবে না। যে কথা সেই কাজ। এর কিছুদিন পর সেই মেয়েকে খুব কষ্ট করে বাঁচিয়ে রাখে সেই মা। এরপর অনেক চেষ্টার পরেও সেই মেয়েকে আর বাঁচানো যায় না। তো সেই মেয়ের মৃত্যুর পরে ঘটে আসল ঘটনা। সেই মেয়ে যেদিন মারা যায় সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। সেদিন রাতটা ছিল জোনাকি রাত। সেদিন রাতে সবাই গ্রামের যারা আশেপাশে প্রতিবেশী ছিল সবাই টের পায় যে তার বাড়ির আশেপাশে একটা ছোট্ট বাচ্চা কাঁদছে। এবং সবার বাড়িতে টিন, তখন অনেক আগের কথা, যেহেতু তখন সব জায়গায় কম বেশি টিনের ঘর ছিল, বেড়া ছিল টিনের, এর জন্য সে সব টিনের বেড়ায় আঁচড় কাটতে লাগলো। মনে হচ্ছিল কেউ তার বড় বড় নখ দিয়ে সেই টিনে আঁচড় কাটছে। খুব ভয়ঙ্কর একটা রাত। সবাই ভয় পেয়ে গেল। কেউ বাইরে পার হওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না। এবং সেই মেয়ের কান্না তীব্র থেকে তীব্র হতে লাগলো। এতটা তীব্র কষ্টের কান্না এর আগে পাড়া প্রতিবেশী কখনো অনুভব করেনি। এবং সেই মেয়েটির মা সেখানে দেখতে পায় তার পাশে একটি কালো বিড়াল শুয়ে আছে। এবং সে এটাও অনুভব করে যে সেই মেয়েকে যেখানে গোসল করানো হয়েছিল সেইখান থেকে কান্নার শব্দ ভেসে আসছে। এবং সেইখানে সেই মেয়েটি মা 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 বলে কাঁদছে। অবাক করা বিষয় সজীব ভাই যে এত ছোট মেয়ে কখনো এত সুন্দর করে ডাকতে পারে না। কি হতে পারে সে জিনিস? সেদিন রাতটা ছিল সবার জন্য বিভৎস এক রাত। সেদিন সবাই রাতে ঘুমাতে পারেনি এবং আমি নিজেও ঘুমাতে পারিনি সজীব ভাই। এর পরের দিন সকালে এক বড় হুজুরকে আনা হয়। হুজুর বলেন এই মেয়ের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, আর এর জানাজায়ও ভুল ছিল। তাই কোনো মতে এই মেয়ের সঙ্গে কোনো শয়তান টাইপের কিছু একটা ছিল, যেটা আপনাদের সবাইকে বিরক্ত করেছে। এবং আপনারা যদি এত তাড়াতাড়ি এটার বিহিত না করেন তাহলে অবশ্যই আপনাদের সামনে ঘোর বিপদ। শুধু মেয়ের ফ্যামিলির নয়, আপনাদের সবার সামনে ঘোর বিপদ। এরপর সেই কবর আবার খোঁড়া হয় এবং সেইখান থেকে সেই মেয়ের লাশ বের করা হয় এবং সেই লাশ বের করে আবার জানাজা দেয়া হয়, গোসল করানো হয়। এরপর আবার সেই মেয়েকে দাফন করা হয় এবং তার নামে মিলাদ পড়ানো হয়। এরপর সেই ঘটনাটা স্বাভাবিক হয়ে যায়। এবার আসি আমি আজকের ঘটনায়। তো তারপর তার 5-7 বছর পর যখন আমার পা পড়ে, বিশ্বাস করেন সজীব ভাই, আমার ভাবতে ভয় লাগে। আমার মনে হতে থাকে যে সেই মেয়ে হয়তোবা আবার পুনরাবৃত্তি ঘটাবে সেই ঘটনার। তবে আপনি জেনে অবাক হবেন যে পরে তেমন কোনো ঘটনা ঘটেনি। আশা রাখি বুথ এফএম লাইটের সবার এই ঘটনাটি ভালো লাগবে এবং এই ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই ঘটনাটি। যাই হোক, আমি কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ঘটনায়। তার আগে একটি কথা আপনাদের স্মরণ করে রাখতে চাই, আপনি যদি আমাকে ঘটনা পাঠাতে চান অবশ্যই আপনি আমাকে ঘটনা পাঠাবেন boothfmlight@gmail.com এই অ্যাড্রেসটিতে, এবং বেশি বেশি করে ঘটনা পাঠাবেন আপনারা এবং লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পরিবারের। যাই হোক, আমি কথা না বাড়িয়ে চলে যাব পরের ঘটনায়। যেমন লেখা আছে তেমন করে পড়ব, ভুল ত্রুটিকে আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সজীব ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাকে
অনেকবার ফেসবুকে নক করেছিলাম, আপনি কোনো রেসপন্স করেননি, এবং বাধ্য হয়ে আমি আপনাকে ভয়েস রেকর্ড করে ঘটনা পাঠানোর জায়গায় ঘটনাটি লিখলাম। আশা করি আপনি আপনার লিসনারদের সঙ্গে ঘটনাটি তুলে ধরবেন। এই ঘটনাটি যখন ঘটে তখন সাল 2020, আজ থেকে 4 বছর আগে। তখন আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। তো আমি রীতিমতো পড়াশোনায় খুব ভালো ছিলাম। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় আমার পরিবার সিদ্ধান্ত নেয় আমাকে মাদ্রাসায় দিবে, এবং মেয়েদের পর্দা করা খুব জরুরি। আমি বিশ্বাস করি এর জন্য আমাকে মাদ্রাসায় দেওয়া হয়। আমাদের এইখান থেকে কিছুটা দূরে একটা মাদ্রাসা আছে, সেখানে নারী বিভাগে আমাকে ভর্তি করানো হয়। প্রথম সব কিছু ভালো ছিল, আমার মনও সেখানে টিকত। আমি মনে করতাম যে পৃথিবীর বুকে টিকে থাকতে হলে অন্তত ইসলামিক একটা নিয়ম নীতি পর্দা আমাদের করা উচিত। কিন্তু কে জানতো এখান থেকে আমার জীবনের কাল শুরু হবে, এখান থেকে আমার জীবনে সবচেয়ে কালো সময় নেমে আসবে। তো মাদ্রাসায় যাওয়ার প্রথমে আমাদের মাদ্রাসা থেকে একটা দূরে যেখানে ঘাট ছিল, অজুখানা, তার পাশেই একটা শিমুল গাছ, এবং সেই শিমুল গাছ নিয়ে নানান ধরনের আলোচনা শোনা যায়। অনেকে বলতো সেই শিমুল গাছে নাকি একটা জিন বসবাস করে, তবে সেটা খুব ভালো জিন। যাই হোক, আমি ঘটনায় আসি। একদিন ফজরের থেকে কিছুটা আগে আমি আজান শুনতে পাই, এবং রীতিমতো সবার আগে আমি অজু করে নামাজ পড়ি। এজন্য সেদিন সবার আগে অজু করতে যাই। আমি বলে রাখি, আমার আগে থেকে খুব বেশি সাহস থাকায় আমি সেদিন তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। ভয় পেতে কোনো কিছু কাজ করেনি। আমি সেদিন ঘড়ির কাঁটাও লক্ষ্য করিনি। হয়তোবা সেদিনই আমার জীবনে শেষ একটা ভুল ছিল। যাই হোক, আমি সেদিন উজু করে ফিরব, তখন আমার সামনে আমার কলিগ, আমার মাদ্রাসায় যে আমার পাশের বেডে থাকে, আমি সেই মেয়েটাকে দেখতে পাই, এবং সে আমার নাম ধরে বলে, এই যে শোনো, আমার সঙ্গে একটু সামনে যাবে? ওইখানটা আমি আমার ওড়নাটা, ওইখানে আমি আমার হিজাবটা ধুয়ে রেখেছি, ওটা পরেই আমি নামাজ পড়ব। এবং যখন আমি তার সঙ্গে সঙ্গে সেইখানে চলে যাই এবং আমি পিছন ফিরে তাকাতে দেখি সেই মেয়েটা কোথাও নেই, এবং এর চেয়ে অবাক করা বিষয়, তখনই আজান হয়। আমি অনেকটা ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে সেইখান থেকে চলে আসি, এবং এসে আমি কোনো মতে সেদিন আমার নামাজ শেষ করি। নামাজ শেষ করার পর আমি আমার পাশের বেডে থাকা সেই মেয়েটাকে জিজ্ঞেস করি যে, আচ্ছা, তুমি কি আজকে উজু করতে সবার আগে গিয়েছিলে, এবং তুমি কি আমাকে বলেছিলে যে আমার অজুখানার থেকে ওইখান থেকে বলেছিলে কি যে আমার হিজাবটা ওইখানে রোদ দেয়া? সে বলে, কই না তো, আর আমি সবার আগে উঠবো কেন? আমি তো এই মাত্র আজানের পরে উঠে অজু করে এসে নামাজ পড়লাম, এবং আমার তো কোনো হিজাব আমি রোদ দিইনি। এরপর আমার মনে আরো ভয় জন্ম নিল। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, আমি মনে মনে ঘাবড়ে গেলাম। আসলে কি সেটা সেই অজুখানা থেকে শিমুল গাছের থাকা সেই জিনটা? এটা অনেকটা ভাবার বিষয়। এরপর আমি অনেকটা ভয় পাই, তবে আমি কাউকে কিছু না জানিয়ে আমি রীতিমতো পরের দিন আমার ক্লাস করতে থাকি, এবং আমি ক্লাস শেষে চলে যাই আমাদের হুজুরের কাছে গিয়ে বলবো বলে কেন জানি সম্পূর্ণ ঘটনাটি বলা হয় না। যথারীতি আমি আবার
ফিরি। 2 দিন পর শুরু হয় অন্য এক গল্প। আমি রীতিমতো স্বপ্নে সেই শিমুল গাছের গোড়ায় চলে যাই এবং সেখানে উঁচু করতে থাকি এবং দেখতে পাই যে আমার পাশে একটা সাদা অবয়বের মতো কিছু দাঁড়িয়ে আছে এবং আমি যখন তাকে ছুঁতে যাই তখন সে গায়েব হয়ে যায় এবং মাঝে মাঝে মনে হয় যে আমাকে কেউ ফলো করছে। দিনের পর দিন অবস্থা আরও খারাপ হতে থাকে আমার এবং একটা সময় পর সিদ্ধান্ত নেই আমি এই মাদ্রাসা থেকে চলে যাব কিছুটা দিন ছুটি নিয়ে আমার বাড়িতে। দেখব সেইখানে এই ঘটনার পূর্ণ আবৃত্তি হয় কিনা। যেই কথা সেই কাজ, আমি বাড়ি ফেলে গেলাম এবং বাড়ি ফিরে যাওয়ার পর আমার সমস্যা আরও তীব্র হতে থাকে। আমি স্বপ্নে প্রতিদিন রাতে দেখতাম কেউ একজন আমাকে তাড়া করছে এবং বলছে, তোর মোটেও ঠিক হয়নি এইখান থেকে চলে যাওয়া, তোর মোটেও ঠিক হয়নি এইখান থেকে চলে যাওয়া, তোকে বলছি তুই ফিরে আয়। এরপর যখন এই ঘটনাটা আরও দিন ঘটতে থাকে আমি সব কিছু খুলে বলি আমার পরিবারকে এবং যখন আমার পরিবার জানতে পারে এবং এক হুজুরের শরণাপন্ন হয় তখন ঘটে আপত্তি। বাকি কথা আমার আর মনে নেই। আমি আমার পরিবারের কাছ থেকে শুনেছি। আমার পরিবারের বলা মতে আমি যখন সেই হুজুরের কাছে আমার পরিবার আমাকে নিয়ে যায় তার পরের দিন থেকে আমি নাকি আর কথা বলি না এবং আমি চুপচাপ হয়ে যাই, কোনো খাওয়া দাওয়া নেই, আমার শরীর অনেকটা রোগা হয়ে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই হুজুর বলে এর একটা বিহিত করতে এবং আমাকে সেই মাদ্রাসা থেকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর নানান তকবীর, নানান বলিদান এর মাধ্যমে আমাকে সেই জিনের থেকে মুক্ত করা হয়। আপাতত আমি কিছুটা সুস্থ হলেও দুঃখের বিষয় আমি আর আগের মতো ভাবতে পারি না, আমি আর আগের মতো দেখতে পারি না। হয়তো সেই জিন চলে যাওয়ার সময় তার শক্তির মাধ্যমে সে আমাকে চিরদিনের জন্য বুদ্ধি ক্রম করে দিয়েছে এবং আমার দৃষ্টিশক্তি কিছুটা কেড়ে নিয়েছে। আশা রাখি আজকের এই ঘটনা আপনি আপনার লিসনারদের সঙ্গে তুলে ধরবেন এবং আমার জন্য দোয়া করবেন। যাই হোক, এমন সব ঘটনা পেলে আসলে হৃদয় বিতরক লাগে। আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি আরও কারো সঙ্গে যেন না ঘটে। অবশ্যই আপনি যত্নশীল হন নিজের ওপর এবং আশা রাখি আপনাদের সকলের আজকের এপিসোড এবং আজকের ঘটনাগুলো ভালো লেগেছে। আমি ঘটনা আর দীর্ঘায়ু করতে চাচ্ছি না, আমি চাই বেশি বেশি করে আপনারা ঘটনা পাঠান। এমন সব ঘটনা আপনার কাছে যদি থাকে অবশ্যই সেই ঘটনা শেয়ার করবেন ভূত এফএম লাইটের লিসেনারদের সঙ্গে, ভূত এফএম লাইটের প্রত্যেকটা মানুষের সঙ্গে। আমি আশা রাখবো যে আপনি আপনার লেখা ঘটনা পাঠাবেন ভূত এফএম লাইটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে এবং আমার কাছে। আপনি ঘটনা পাঠাতে কী করবেন, আপনি আপনার মেলে গিয়ে টাইপ করবেন bhutfmlight@gmail.com এবং এই অ্যাড্রেসে ঘটনা পাঠাবেন। এবং অনুগ্রহ করে আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আপনি যদি এই চ্যানেলের নিয়মিত শ্রোতা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী সকল আপডেট আপনি পেয়ে যান। এবং আমি সবচেয়ে বেশি দুঃখ পাই এই জিনিসটা যে আপনারা অনেকেই ঘটনা দেখেন এবং ঘটনা লাইক করেন না। অনুগ্রহ করে আপনারা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বিশ্বাস করুন আপনাদের মতামত আমাকে আরও আগ্রহ যোগায় পরবর্তী সকল ঘটনা শেয়ার করার জন্য। আমি আশা রাখি, আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের ঘটনা পাঠাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এই ঘটনাগুলো এবং নতুন ঘটনা আসা অবধি সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।